আমার শর্ত আছে। শর্তের কথা শুনে নয়ন এগিয়ে এলো, ভোর কুচকে বলল। কিসের শর্ত? মোনা প্রতি উত্তর দিল। আমি অফিসে ভার্সিটি শেষ করে আসব, পুরো প্রজেক্টে কাজ করব আমার সর্বোচ্চটা দিয়ে, তবে মোনাশা ইকবাল হয়ে। কখনোই আমাকে মিস্টার ইমরান শরীফ খানের মিসেস হিসেবে কেউ চিনবে না, কারণ উনি নিজেই আমাকে স্ত্রী হিসেবে মন থেকে মেনে নেয়নি। নয়ন একটু রেগে বলল। এটা কেমন কথা? সব কিছুর লিমিট আছে মোনা। অফিসে কি তুমি অবিবাহিত হয়ে ঘুরবে নাকি? মিনহাজ বাই নেই। আমি যতক্ষণ থাকি ভালো, নিরাপত্তার একটা ব্যাপার আছে। ইমরানের কথা জানলে সকলের মাঝে শ্রদ্ধা আর ভয় কাজ করবে। আমার শ্রদ্ধা আমি অর্জন করতে পারবো। আমি কি তোমার পরিচয় ঘুরে? আমি ওভাবে বলিনি মা, আমি বোঝাতে চাইছি তুমি ছোট। কথা কেড়ে নিয়ে কাট কাট উত্তর দিল। তাতে কি? এমনিতেও তো সবাই বুঝবে বাবার ফেভারে যাচ্ছি। বাবা এমন অফিস আছে বললেই তো আমি অগ্রাধিকার পাচ্ছি, তাহলে আর এই পরিচয়ের প্রয়োজন নেই। নয়ন আর মোনার মধ্যে হালকা স্নায়ু যুদ্ধ চলছে। ইমরান দুজনকে থামিয়ে বলল। ঠিক আছে, আমার সমস্যা নেই। তোমার মতামতের উপর অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। তুমি যেভাবে চাইছো তাই হবে। ধন্যবাদ। নয়ন চিন্তিত মুখ করে বেরিয়ে গেল। ইমরান আশ্বাস দিল সে সবসময় তৎপর থাকবে। মোনার অভিসন্ধি ইমরানের কাছে স্পষ্ট। ইমরান সেই পরিচয় দিতে নারাজ ছিল। নিজের অনুভূতি প্রকাশ করেনি আজ। মোনা সেই পরিচয়ে নিজ থেকে পরিচিত হতে অসম্মতি জানালো। রুমে জিনিসপত্র নাড়া শব্দে রাতের ভাবনা থেকে বেরিয়ে এলো ঈশান। বেরিয়েছে সকাল 8টায়। মোনা রুমে ঢুকে ইমরানকে প্রস্তুত দেখে বলল। বসে আছেন কেন? আমি আপনার সাথে যাচ্ছি না। বাবার গাড়ি আসলে ওটাতে যাব। অফিস টাইম 9টায়, জানি। আমি 9:30 অফিসে থাকবো। প্রথম দিন একটু দেরি হবে। ইমরান মুখে একটি শব্দ উচ্চারণ না করে মাথা ঝেঁকে উঠে গেল। সিঁড়িতে নামতে নামতে ভাবছি মেয়েটা এভাবেই কষ্ট দিবে। অন্যমনস্ক হয়ে বেরিয়ে গেল। গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। রবিন গাড়ি বের করছে। দূর থেকে বারান্দার দিকে তাকিয়ে দেখল মোনা গাছে পানি দিচ্ছে। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। গাড়িতে বসে গুরুত্বপূর্ণ কল রিসিভ করলো। লক স্ক্রিনে ঈশানের ছবি। ঈশান বাবার ফোনে গতকাল বাবা মায়ের বিয়ের দিনের ছবি পাঠিয়েছে, তার স্ক্রিনে সেট করা। ছবিটির দিকে তাকিয়ে এক দৃষ্টিতে ভাবছে। যদি তুমি জানতে মোনালিসা কত রাত নির্ঘুম কাটিয়েছি তোমায় দেখে, তবে তুমি বাকি জীবনের প্রতিটি রাত আমার নামে করে দিতে। সঠিক 9:30টায় নয়নের সাথে মোনা অফিসে ঢুকেছে। বেশ কিছু মাস পর অফিসে আসাতে সকলে মোনাকে দেখে খুশি হলো। তবে মোনা ওর প্রিয় সাদা ভাইদের দলটাতে আগের মতো উচ্ছ্বাস পেল না। তামান্না আপু এবং চৈতি আপু এগিয়ে এসে দৌলো। রিমি আপু হালকা হাসি দিল বেশ দূর থেকে। বাকিরা সাদর সম্ভাষণ জানালো। বুঝলো কাজ শেষ করে আসছে। নয়ন মোনাকে নিয়ে ইমরানের কক্ষে ঢুকতেই ইমরান মনোযোগ দিয়ে একবার দেখে চোখ সরিয়ে ফেল। বাসন্তী রঙা জামদানি পরেছে, সাথে পরেছে কমলা রঙা চাদর। আজ বেশ বড় লাগছে। হিজাব পেঁচিয়েছে। চলনে আভিজাত্য ফুটে উঠেছে। মামা ভাগ্নি দুজনেই বসল। ইমরান দুজনের জন্য কফি অর্ডার করলো। এরপর মূল কথা বলল। আমরা এখান থেকে রূপগঞ্জ যাচ্ছি। তাঁতির সাথে আমার কথা হয়েছে, অনেক কিছুই বুঝেছি। বাকিটুকু ওখানে গিয়ে মোনালিসা বুঝে নিবে। কফি খাওয়া শেষে তিনজন বেরিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় রিমি প্রবেশ করল। রিমির হাতে জামদানি শাড়ির প্রজেক্টের একটা ফাইল। ইমরান ফাইলটা দেখে মোনার দিকে এগিয়ে দিয়ে বলল। চেক করো তো ঠিক আছে কিনা। মোনা ফাইল হাতে নিতে রিমির চেহারা বিমর্ষ হলো। মোনা কেন চেক করবে? মোনা ডিটেলস দেখে বলল। এখানে শুধু 40 কাউন্ট এবং 60 কাউন্টের বিবরণ ও লিস্ট আছে। আর কি কি লাগবে? 80, 84, 100, 120 কাউন্ট। এছাড়া হাফ সিল্ক, কটন এবং ফুল সিল্কের ডিটেলস লাগবে। ইমরান রিমির দিকে তাকিয়ে বলল। শুনেছেন, এগুলোর ডিটেলসও লাগবে। রিমি চুপচাপ মাথা দোলালেও প্রশ্ন করল। স্যার, আপনারা কি বের হবেন? ইমরান এমন প্রশ্নে বিরক্ত হলো। করা উত্তর দিবে ভেবেছিল, কিন্তু নয়ন উত্তর দিল। হ্যাঁ, কেন কাজ আছে? না, কিন্তু মোনা আসলো তো অফিসে, তাই ভাবলাম। মোনা আমাদের সাথেই যাচ্ছে। বাইরে যান, আসছি আমরা। গুরুত্বপূর্ণ কথা আছে সকলের সাথে।
রিমির অপমানে লাগলো বেশ, মুখ ফুলেই বেরিয়ে গেল। প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করলো মোনা। বেরিয়ে এসে ইমরান সকলকে জানান দিল। মোনাশা ইকবাল আজ থেকে মিনহাজ ইকবালের অবর্তমানে অফিসে বসবে এবং জামদানি প্রজেক্টের হেড হিসেবে কাজ করবে। জামদানির ব্যাপারে মোনার দক্ষতা অন্যদের তুলনায় অনেক বেশি। মেয়েদের মাঝে অনেকেই এর সাথে একাত্মতা প্রকাশ করেছে, কারণ এরা প্রত্যেকে জানে মোনার শাড়ির প্রতি ঝোঁক বেশি এবং বেশি সময় মোনাকে জামদানিতে দেখা গিয়েছে। যেমন আজও বাসন্তীর জামদানিতে খুব সুন্দর দেখাচ্ছে। নিজে যেখানে নিজের প্রোডাক্টের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। রূপগঞ্জের রাস্তা কাদামাখা। রূপগঞ্জ জেলার একটি উপজেলা এই রূপগঞ্জ। নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা এই রূপগঞ্জ। তাঁতিদের বাস স্থান, পল্লী, কারখানা সব এখানে। ভৌগোলিক পরিবেশের জন্য এখানে তাঁত শিল্প গড়ে উঠেছে। জমির আইল ধরে হাঁটতে হচ্ছে। এত ভেতরে রাস্তায় গাড়ি আসে না। হিল জুতা খুলে হাতে নিল। ইমরান হাত বাড়িয়ে দিল শক্ত করে ধরার জন্য। মোনা ধরল না, নিজের মতো করে হাঁটছে। দিন যত যাচ্ছে মোনার প্রতিটি উপেক্ষা ইমরানের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তাদের বাসায় ঢুকে মোনা বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য জেনে নিল। কিছু জামদানি কিনে নিল স্যাম্পল হিসাবে, সবাইকে বোঝানোর উদ্দেশ্যে। আরেকটা জামদানির এক্সক্লুসিভ ডিজাইনের কাজ ধরবে বলে জানালো। এদিকে কাজ শেষ করে ক্লান্ত হয়ে সবাই বাসায় ফিরে গেল। বাসায় ফিরে এসে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলো সকলে। ড্রয়িং রুমে কাকন বসে আছে, সামনে ঈশান বসা। প্রতিটি মেয়ের মাঝে স্বামীর প্রাক্তন দেখলে হিংসা জাগে, তেমনি মোনারও ভেতরটা ফুটন্ত গরম পানির মতো টকবগিয়ে উঠল। ঈশান মোনাকে দেখে সালাম দিল। আরিন ভাই এবং মোনাকে দেখে কিচেন থেকে বের হলো। কাকন আসার পর ওর সামনে ঈশানকে বসি নিজে চলে গেল। ঈশান বেশ ইতস্তত বোধ করছিল। ইমরান সামনে এলেই সালাম দিল। মোনা এক নজর কাকনের দিকে তাকাতেই লজ্জায় লেগে উঠল। পাতলা জর্জেট কাপড়, পেট স্পষ্ট স্বাদের সমান, স্লিপলেস ব্লাউজ, গলাটা বেশ বড়, বুকের ভাঁজ কটু দৃষ্টি ঠেকেছে, চুলগুলো বাদামি লাল, নায়িকার মতোই লাগছে। তবে ভদ্র সমাজের ভাষায় বেশ অশ্লীল। ইমরানের দিকে তাকিয়ে বলল, বাহ, নিউলি মেরিড কাপল কি বাইরে ঘুরতে গিয়েছিলে? ইমরানের নজর ফোনে সীমাবদ্ধ ছিল। এমন প্রশ্নে উত্তর দিল, কেন এসেছো? একটা ফুলের বুকে এগিয়ে দিল মোনা এবং ইমরানের দিকে, জানালো, অভিনন্দন, নতুন জীবনের জন্য শুভকামনা। মোনা বুকে না ধরলো। ইমরান একপাশে রেখে দিল। কাকন মোনাকে প্রশ্ন করলো, বয়সে আমার সে অনেক ছোট, তুমি করেই বললাম। স্বামীর ঘর কেমন লাগছে? অবশ্য তুমি তো রাজ্য আর রাজা উভয় পেলে, নিশ্চয়ই এনজয় করছো। এতক্ষণ মোনা চুপ থাকলো, এবার জবাব দিল, কেন, আপনার বুঝি হিংসে হচ্ছে? কাকন রেগে গিয়ে বলল, হিংসা আবার তোমাকে? 17 বছর আগে তোমার রাজাকে ছুঁড়ে ফেলে গিয়েছি। মোনা কথা মাটিতে পড়তে না দিয়ে পুনরায় প্রতি উত্তর করল, ছুঁড়ে ফেলে গিয়ে তো আফসোস হচ্ছে, তাই বুঝি আবার বর্তমান স্বামীর সাথে ডিভোর্সে যেতে চাইছেন? পুনরায় নজর আমার মানুষটার দিকে। খবরদার মিসেস কাকন, আমি মোনাশা ইকবাল সহজে কোনো জিনিস পছন্দ করি না। একবার যে জিনিস নিজের করে পাই তা কাউকে দিই না কখনো। এর জন্য যদি কাউকে আঘাত করে ভাঙতে হয় তবে আমি খুশিতে আনন্দে মেতে আঘাত করতে এক পাও পিছাবো না। আপনি এখন ভুল ট্র্যাকে আছেন। সোনালী সরকার, সোনালী সকাল, আমার সংসার, আমার রাজ্য, এখানে রানী আমি। আমার কথায় সব হবে। বাকি রইল রাজা আর রাজপুত্র, এরা দুজনেই আমার। আপনি এসেছেন মেহমান হয়ে, ফিরে যাবেন মেহমান হয়ে। এটি আপনার অনুরোধ, এটি আমার অনুরোধ, নতুবা হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিব। এমন অপমানে থমথমে মুখ হয়ে গেল কাকনের। ইমরান চুপচাপ মোনার তেজ দেখছে। ঈশান মোনার পাশে এসে বসতেই মোনা মিষ্টি হাসি দিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান মোনার দিকে তাকিয়ে বলল, মা, আমি সবসময় তোমার পাশে থাকবো। কাকনের দিকে তাকিয়ে বলল, আপনার চলে যাওয়া উচিত মিসেস কাকন, আর আসবেন না এই বাড়িতে। ঈশান, আমি তোমার মা,
জন্ম তো রাস্তার কুকুর বিড়ালও দেয়, জন্ম দিলে কি মা হওয়া যায়? আমি আপনাকে আর দেখতে চাই না। ইমরান উঠে ছেলেকে আঁকড়ে ধরে বলল। বাবা উপরে যাও। মোনার দিকে ঈশান তাকাতেই মোনা ইশারা দিল। ঈশান উপরে চলে গেল। এদিকে আইরিন অনবরত কথা শোনাচ্ছে কাকুনকে। এক পর্যায়ে কাকুন যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ছেলের কাছ থেকে এভাবে অপমানিত হবে কখনো ভাবিনি। দরজা পর্যন্ত গিয়ে ছুটে এসে সকলের সামনে ইমরানকে জড়িয়ে ধরল। ঈশান উপর থেকে দেখছে। ইমরান ঘাড় ঘুরিয়ে ছেলেকে দেখে চরম লজ্জা পেল। কাকুন ইমরানকে কিছুতেই ছাড়ছে না। কান্না করতে করতে বলল, ইমরান, আমি আর পারছি না ওই সংসারে। আমাকে প্লিজ নিজের করে নাও। প্রতি মুহূর্তে তোমাকে মিস করি। মোহে ছিলাম, তাই ছেড়ে গিয়েছি। তুমি আর ঈশান্ত আমার সব। ফিরিয়ে নাও আমাকে। বাড়ির সকলে মাথা নত। ইমরানের বুকের ভেতর কাঁপছে। মোনার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। ঈশান উপর থেকে ছুটে আসছে। আচমকা চিৎকার দিয়ে বলল, পাপ্পা, মা। কাকনকে এক ঝটকে ছুটে গেল, মোনাকে ধরল। ঈশান চেঁচিয়ে কাকনকে বলল, বেরিয়ে যান আপনি আমাদের বাড়ি থেকে। আপনার জন্য আমার মা অসুস্থ হয়ে পড়েছে। রাবি আন্টি, মতি আন্টি, বের করো ওনাকে। ঈশানের চিৎকার বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। ইমরান মোনাকে ধরে সোফায় বসিয়ে দিল। একে তো সারাদিন জেদ করে তেমন কিছু খায়নি, এর মাঝে এসব জিনিস সহ্য হলো না। বুকের ভেতর কেঁপে উঠল, চোখ বেয়ে ঝরছে অনাহুত অশ্রু। ইমরান রুমে এনে বিছানায় শুয়ে দিতেই আইরিন বলল, মেয়েটার সাথে একান্তে কিছু সময় কাটা। সবাই রুম থেকে বেরিয়ে যেতে ইমরান মোনার বালিশের পাশে বসল। মাথা থেকে হিজাব সরিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করল। কপালে হাত দিয়ে চুপচাপ শুয়ে আছে, কথা বলতে পারছে না। তখনের ওই চিত্র নিতে পারেনি। শরীর সমস্ত ভর ছেড়ে দিয়েছিল, জ্ঞান হারায়নি। ইমরান মোনার হাত ধরল। মোনার হাতের মুষ্টি আরও দৃঢ় করল, দু চোখ পেয়ে অশ্রুধারা। কপাল থেকে মোনার হাত সরিয়ে গাল দুটো মুছে দিল। বেশ কিছুক্ষণ পর বলল, আমি ঈশানের সামনে ওর সাথে খারাপ ব্যবহার করতে চাইনি, তাই। কথা শেষ করতে দেয়নি মোনা, তার আগে নিজের বাক্য প্রকাশ করল। আমি একটু একা থাকি। ইমরান মাথা নেড়ে উঠে গেল। বেলকনিতে গিয়ে সিগারেট ধরালো। ভিতরের রাগটা উঠছে। মনের ভেতরে কি চলছে তার কিছুটা হলো টের পাচ্ছে স্পষ্ট। হাতের ফোন বের করে কাকুনকে ফোন দিল। কাকুন রিসিভ করতে রেখে বলল, লজ্জা শরমের মাথা খেয়ে এমন কাজটা না করলে হতো না। ছেলে কি ভেবেছে? তোমাকে জড়িয়ে ধরতে আমার ভাবতে হবে ইমরান? ছেলেটা তো আমাদেরই। সমস্ত ক্রোধ ঢেলে বলে উঠল, ডু ইউ থিঙ্ক আই অ্যাম এ ম্যানহুড লাইক ইউ? হাউ কুড ইউ থিঙ্ক দিস? হোয়াট ডিড ইউ টাচ মি? হোয়াই ডিড ইউ টাচ মি? হাউ? ডোন্ট ডেয়ার টু টাচ মি। ডোন্ট ডু দিস ফর নেক্সট টাইম। আন্ডারস্ট্যান্ড? ডিড ইউ কল মি হোর? ডেফিনেটলি। যেই মেয়ে ঘরে ভালোবাসাময় স্বামী, আদরের সন্তান রেখে একটা নিষিদ্ধ ক্যারিয়ারের জন্য একবার ডিরেক্টর, একবার মেল কাস্ট, তো আরেকবার টপ পটেনশিয়াল পার্সনদের পেছনে ঘুরে সময় কাটায়, তাকে হোর, স্লাটের চেয়ে ভালো কিছু বলা যায় না। টু মি ইউ আর এ স্পয়েলড লেডি, জাস্ট নষ্ট। বুঝতে পেরেছ? আমি যথেষ্ট রেসপেক্ট করি বলেই চুপ ছিলাম। ছেলে আজ লজ্জা পেয়ে আমাকে বলেছে, পাপা তুমি অপবিত্র হইও না, আমার মাকে ঠকিও না। সে ইনডিরেক্টলি তোমাকে অপবিত্র বুঝিয়েছে। কাকন, তুমি কত অভাগা। আমার ছেলেটার মনে ভয় ঢুকেছে আমি যদি তার মাকে ঠকাই। মা বলতে নিজেকে ভেবো না, মোনাকে বুঝিয়েছে। তুমি এক জীবনে যা পারোনি, ছেলেটা মোনার সাথে গত কটা দিনে ততটাই অ্যাটাচড হয়ে গিয়েছে। ছি, ঘেন্না হচ্ছে আমার তোমার প্রতি। আমিও দেখে নিব তুমি কিভাবে ভালো থাকো। ইমরান ফোন কেটে রুমে ঢুকলো। মোনা আগের জায়গায় নিশার হয়ে শুয়ে আছে। চোখ দুটো মাথার উপর দেওয়ালে নিবদ্ধ, গালের দুপাশ ভেজা স্বর রমণীর। আপনি আমাকে কি ভাবেন? বিয়ে হয়েছে আজ প্রায় 15 দিন। আপনার প্রাক্তন স্ত্রীকে আমার উপস্থিতিতে কি করে অ্যালাউ করেন এই বাড়িতে? তুমি তো মানছই না তুমি আমার বর্তমান। আমার মানা না মানাতে কি এসে যায়? এটাই সত্য, আমি কারোর দয়ায় বাঁচতে চাই না। বাবা এই কাজটা কেন করেছে আমি জানি না, তবে এর পেছনেও রহস্য আছে। আমি তা বের করবই খুঁজে। আপনি যদি ভেবে থাকেন আমার বর্তমানে প্রাক্তন স্ত্রীর সাথে মাখো
মাখো মাখো সম্পর্ক রাখবেন, তবে আমার পক্ষে আপনার সাথে থাকা সম্ভব না। ইমরান তাচ্ছিল নিয়ে হেসে বলল, মোনা, শি ওয়াজ মাই ওয়াইফ অ্যান্ড মাই চাইল্ডস মাদার অ্যাজ ওয়েল। অসম্মান কখনোই করিনি তাকে আমি। ঠান্ডা মাথায় ভেবে দেখো, আজ আমার অন্যায় কি ছিল? আমি কাকনকে ইনভাইট করেছি না? আমি ওর সাথে দুটো কথা ভালোভাবে বলেছি না? আমি ওকে ভরা মজলিসে জড়িয়ে ধরেছি না? তাহলে আমাকে কেন আঘাত করছো তোমরা মা ছেলে দুজনই? ঈশান কিছুক্ষণ আগে বলে গেল, পাপা মাকে ঠকিও না, আমি তোমাকে ঠকাচ্ছি মোনা। তুমি আমায় পছন্দ করো না বলে আমি কথা কম বলি তোমার সাথে। আর কিভাবে কি করব বলো তো? আমি একা থাকতে চাই। ইমরান রাগ করে বেরিয়ে গেল। একাই থাকুক, ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভালোই রাত। গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মনে একটু প্রশান্তি প্রয়োজন। সবাইকে দলে দলে ধরে বোঝানো হবে ইমরান নির্দোষ, বুঝুক ভুল। কিসা এত ঠেকা, আর কাউকে বোঝানো তাই ইমরান নেবে না। যে বোঝার সে বুঝবে, না বুঝবে না সে দূরেই থাকুক। কাকনের কাজের জন্য মন চাচ্ছে গাড়ি নিচে পড়ে মরে যেতে। ছেলে মানুষের বয়স আছে এখন। ছি, এই বয়সে ছেলে নোংরামি দেখছে। রাগটাকে সম্পূর্ণ ছেড়ে স্টিয়ারিংয়ের উপর ঝড় তুলছে। হাতির ঝিলের এই পাশটা বেশ শান্ত, দু একটা মানুষের আনাগোনা আছে। গাড়িটা একপাশে দাঁড় করিয়ে জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত। সম্পর্কে গুণ এসেছে, বিয়োগ হয়েছে, ভাগ হয়েছে, অবশেষে যোগ হয়েছে, কিন্তু সব কিছুর ফলাফল লেস দেন অথবা মোর দেন ইকুয়াল হচ্ছে না। কাকন কখনোই ইমরানকে ভালোবাসেনি, বেসেছে ইমরানের ফ্যান্ডমকে। কাকনের সাথে প্রথম পরিচয় স্কুল প্রাঙ্গণ। দেখতে শুনতে স্কুলের সেরা সুন্দরী হলো ইমরান মোটো হ্যান্ডসামের তালিকায় ছিল না, তবে খ্যাতি ছিল তার। নামকরা স্কুলে পড়াশোনা করে সবকটা ভাই বোন। বাবা শহরের নামজাদা শিল্পপতি। এত কিছুর মাঝেও ভদ্র শান্ত ছিল। বোন এসে টিফিন দিয়ে যেত দুই ভাইকে। ইমরান যখন নবম শ্রেণীতে, তখন থেকে কাকনের আলাদা আকর্ষণ জন্মায়। কাকন জুনিয়র ছিল 3 বছরের। ছেলেদের শাখা এবং মেয়েদের শাখা ষষ্ঠ শ্রেণীতে আলাদা হয়ে যায়। স্কুলের পরিচিত মুখ ছিল ইমরান। কালচারাল প্রোগ্রামে খুব সুন্দর গান এবং কবিতা আবৃত্তি করতে জানত। অন্যদিকে কাকনও বেশ পরিচিত। নাচের প্রতিযোগিতায় তাকে হারানো কার সাধ্যি। প্রথম পরিচয় হয় ইমরানের বিদায় অনুষ্ঠানে। সেদিন ইমরান স্টেজে গান গেয়েছিল। সেই গানে কাকনকে নাচতে অনুরোধ করা হয়েছিল। ইমরান স্কুল থেকে বের হয়ে গেলেও নিজেদের মাঝে যোগাযোগ বন্ধ হয়নি। ধীরে ধীরে পরিচয় থেকে প্রণয়। এই পরিচয় প্রণয়ের রূপ নেয় ইমরান যখন কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে। কাকনের দ্বিপাক্ষিক প্রেম যেদিন ইমরানের কাছে ধরা পড়ে, বোকা ইমরান বুঝতে পারেনি এ মেয়ে দু নৌকায় পা দিয়ে চলছিল। ইমরান বুয়েটে অ্যাডমিশন নেওয়ার পর প্রাক্তনকে ছেড়ে ইমরানের কাছে ছুটে আসে। বহু ঝাঁকি ঝামেলা পোহানোর পর অল্প বয়সে পালিয়ে বিয়ে করে ইমরান কাকন। শাহাদাত শেখ যখন ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন, তখন ইমরান চোখের সামনে বাস্তবতা দেখতে পায়। বিয়ের প্রথম কয়েক মাস ইমরানের জমানো টাকা থেকে বেশ চলেছে সংসার। ছোট্ট একটা দুরুমের বাসা ভাড়া নিয়েছিল। টিউশনি করিয়ে মাসে অনেক টাকায় নিজের ভাগ্যে লিখনি লিখিয়েছে। কাকন তখন ইউনিভার্সিটিতে, ইমরান 3য় বর্ষে। বিভিন্ন নাটকে অভিনয় করে। ইমরান বাধা দেয়নি। এরই মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ঈশান এসে পড়ে, যা কাকনের ক্যারিয়ারের হুমকি স্বরূপ। ইমরানের জন্য ছিল আশীর্বাদ। টুকটাক করে ছেলের জন্য জমানো হলো বেশ কিছু টাকা। চরম বাস্তবতার মুখোমুখি হলো এরপর। বাইক অ্যাক্সিডেন্ট করে যখন ঘরে বসে গেল, সেবার প্রথম মুখোমুখি হলো জীবনের নির্মমতার। বুয়েটে যাওয়া বন্ধ, পায়ের ট্রিটমেন্টের জন্য জমানো সব টাকা শেষ। শখের গিটার বিক্রি করে দিয়েছে। কাকনকে বন্ধুরা বলেছিল গলার চেন বিক্রি করে ইমরানের পায়ের অপারেশনটা করাতে। কাকন রাজি হয়েছিল, তবে চেনটা চুরি হয়ে গিয়েছে। তবে ঈশান কাকনের পেটে। কাকন এটা পর্যায়ে ইমরানকে জানে সে অ্যাবর্শন করাতে চায়। ইমরান রাজি হয়নি। ভাঙ্গা পানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়াতে বের হতো। কাকনের ক্যারিয়ার তখন আকাশ ছুঁয়েছে। কাকনের পরবর্তী ছবির ডেট পরের বছর ডেলিভারি পর শুটিং হবে দেশের বাইরে। সে কিছুতেই এই বাচ্চা নিয়ে মুভ করতে পারবে না। এক পর্যায়ে কাকন ইমরানকে দুটো অপশন দেয়। ঈশান থাকবে, 1 বছর পর ঈশানের সকল দায়িত্ব ইমরান নেবে এবং কাকন ডিভোর্স চায়। অন্যদিকে ঈশান থাকবে না, ওদের সম্পর্ক থাকবে।
ওর ক্যারিয়ার সেট হলে নতুন বাচ্চা হবে। এই বাচ্চা ওর ক্যারিয়ারের জন্য বিরাট বাধা। অন্যদের মতো হোম মেকার হয়ে ঘরে বসে বাচ্চা পালতে পারবে না সে। এছাড়া ইমরানের এত ভালোবাসা দেখানো ওর অসহ্য লাগে। শুটিং সেটে গিয়ে দিয়ে আসা নিয়ে আসা, কয়েকটা শার্ট প্রতিদিন পরা, কোনো লাক্সারি নেই। বিয়ের আগে তো সব ছিল। বাবাকে কেন মানাতে পারলো না? পালিয়ে বিয়ে না করলেই হতো। হঠাৎ গাড়ির হর্নে আওয়াজে ধান ভেঙে বাস্তবতায় ফিরে আসে। ঝিলের পানি চিকচিক করছে লাল নীল বাতির আলোতে। তাচ্ছিলের হাসি হেসে সেদিনে দিতে না পারা প্রশ্নের উত্তরগুলো আকাশের দিকে তাকিয়ে দিল। সেদিন তোমাকে বিয়ে না করলে যে ঈশানকে পেতাম না কাকন, পালিয়ে না গেলে যে সারা জীবন তোমার ভ্রমে কাটাতাম, এই ভেবে যে কাকন নামে কাউকে ভালোবেসেছি অথচ নিজের করে পাইনি। বাবা বের করে না দিলে যে তোমার আসল রূপ দেখতে পারতাম না। সন্তান নষ্ট করার বুদ্ধি যে তোমাকে জারিফ দিয়েছে সেই খবর আমি রাখি। মানুষের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এত নিচে নামতে পারো তা জানা হতো না। ভাগ্যিস সেদিন রাগের মাথায় সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। ঈশানকে বেছে নিয়ে তোমার লাক্সারির পেছনে টাকা খরচ করতে করতে ভুলেই গিয়েছিলাম নিজের জন্য কিছু শার্ট প্যান্ট কেনা দরকার। আড়ালে তুমি নয়নকে বলেছিলে আপনার বন্ধুর মাঝে এমন কোনো চার্ম নেই যে আমি আটকে থাকব, অথচ সেই তুমি 17 বছর পর আমার বুকে আসতে তরপাচ্ছ। আমি কারো কষ্টে খুশি হই না, তবে আজ বেশ শান্তি পাচ্ছি। আমাকে ছেড়ে যাদের বেছে নিয়েছো সকলেই তোমাকে সাতঘাটের জল খাইয়েছে। আফসোস তোমার জন্য। পকেটের মুঠোফোনটা বেজে উঠল। পুনরায় সেই অপছন্দের নাম। তবে আজ বিরক্ত হচ্ছে না রিসিভ করতে। অনায়াসে ফোন তুলে বলল, বলো। তুমি তো তোমার স্ত্রী নিয়ে ভালো থাকবে, আমার ছেলেটাকে আমাকে দাও। ইমরান ঠান্ডা মাথায় বলল, সম্মান শব্দটা ততক্ষণ তোমার সাথে যাবে যতক্ষণ শব্দের মর্যাদা দেবে। ইমরানের ভালো রূপ দেখেছ, ভুলে যেও না তোমাকে কথার আঘাতে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। আবার হতে চাও নাকি? কেউ না জানুক, তুমি জানো। সেদিন রাতে সুইসাইড করতে গিয়েছিলে, আমি উপেক্ষা করেছিলাম বলে। একদিন যাকে ছেড়ে গিয়েছিলে আজ তার জন্য তরপাচ্ছ। ভাবা যায় কি দিন আসলো, তাই না? চাইলে এবার মরো বা বাঁচো, আই ডোন্ট কেয়ার। ঈশান কিন্তু জানে না তার বায়োলজিক্যাল সো কল্ড মাদার তাকে 2 মাসের সময় হত্যা করতে চেয়েছিল। বলবো সেই কথা? না, খবরদার বলবে না। তবে আমার পথের কাটা হবে না। বাসার মানুষজনের একটাই প্রশ্ন, আমি কেন তোমার সাথে রূঢ় হই না? আমি তখন হাসি। যাকে তর্পিয়ে আঘাত করা যায় তাকে মেরে বা রূঢ় হয়ে কি মজা পাওয়া যায়? স্ত্রী সন্তান নিয়ে আমাকে ভালো থাকতে দাও। এনিওয়ে, একটা চরম সত্য জানিয়ে দিই, আমি বিয়ে না করলেও তোমাকে আরেকবার মেনে নিতাম না। উপরওয়ালা আছেন, সে কথা কি ভুলে গিয়েছো? বিচ্ছেদের সংসার জোড়া লাগে কি করে? এছাড়া তোমার মাঝে এখন আর সেই চার্মই নেই। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে তুমি অনেক পুরুষের কামনার হলেও ইমরানের কাছে নিছক খ্যাতির দায় নিজেকে বিকিয়ে দেয়া নারী। আর নিতে পারছি না, এভাবে কেন আঘাত করছো ইমরান? বারবার আমাকে সেই খারাপ বানিয়ে ছাড়লে। নয় কি কথা বলতে ইচ্ছে করছে না? আমি কাউকে ব্লক করি না, তোমাকেও করলাম না। পরবর্তীতে ফোন দিবে না সেই আশাই রাখি। যদি বেশি ইচ্ছে করে ফোন দিতে তবে অন্য পথ বেছে নিও। তোমার কাছে মৃত্যু তা ছেলে খেলা, তবু ফোন দিবে না। তুমি ইমরান শরীফ খানের যোগ্য নও মিসেস জারিফ। আমার সাথে মোনালিসাকেই মানায়। ড্যাশিং, হ্যান্ডসাম, স্মার্ট ইমরান শরীফ খান। হয়তো সব ভুল আমার। ডেফিনেটলি তোমার ভুল। এখানে হয়তো মেবি এসব আসবে না। তুমি নিজের মতো আজ আমাকে সবার সামনে ছোট করলে, তবে আজ অনেক কথা বলেছি। আজকের পর আর কখনো আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে না। ঈশান তোমার সাথে কথা বলতে চায় না, আমাকে জানিয়েছে। আল্লাহ হাফেজ। কান থেকে ফোন নামিয়ে দেখছি বারবার একই নাম্বার থেকে কল আসছে। কাকনে কল কেটে রিসিভ করলো। ও পাশ থেকে মিহির স্বর ভেসে এলো, ভদ্র মানুষ কাজ ছাড়া এত রাতে বাইরে থাকে বলে জানতাম না। টেবিলে বসে আছি আমরা মা ছেলে, কেউ এসে যদি খায় তবে আমাদের খাওয়া হবে। আসছি 15 মিনিট। ফোন রেখে বাচ্চাদের মতো ছুটে মুখে হাসি নিয়ে বীজ থেকে নেমে এলো। আচমকা মন ফুরফুরে হয়ে গেল। মেয়েটা ফোন দিল বলি কি ঈশান মেসেজে বলল,
মায়ের মন ভালো করছি পাপ্পা, তাড়াতাড়ি এসো, টেবিলে বসে আছি আমরা দুজন। গাড়ির মিউজিক প্লেয়ারে চাপ দিয়ে একটা গান চালো, একটা ফোন কল কিভাবে এতটা প্রশান্তি জাগাতে পারে। নারী ধ্বংস করে, নারী গড়ে তোলে। সৃষ্টি বিনাশের এক অসীম অধিকার নিয়ে জন্মায় এই নারী। কেউ গড়তে শেখায় তো কেউ ভাঙতে। এই জীবনে সূত্রটা বোধহয় এবার মিলিয়ে ফেলতে পারবে ইমরান। শান্ত পরিবেশ ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলে যাচ্ছে ইমরানের কালো চিতা। স্নিগ্ধ সুর ভেসে আসছে গাড়ির ভেতর থেকে। গত কয়েক বছর যাবৎ প্রিয় গানগুলো একাকিত্বের সঙ্গী হিসেবে আছে। হাছন রাজা কয়, আমি কিছু নই রে, আমি কিছু নই, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। রাতের খাবার শেষ করে ইমরান বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। গায়ে জ্বর ভাব। পেছন থেকে এসে মোনা দাঁড়িয়েছে, সেই খেয়াল নেই। গলা ছেড়ে মোনা নিজের জানান দিতেই হাতের সিগারেট অ্যাশট্রেতে ফেলে দিল। মোনার দিকে তাকিয়ে বলল, সরি। এই বাজে অভ্যাসটা কি বাদ দেয়া যায় না? যাই, সময়ের ব্যাপার। শীতল হিমেল বাতাস বইছে। মোনার গায়ে কাশ্মীরি একটা চাদর জড়ানো। মোনা নীরবতা ভেঙে বলল, বাবার সাথে আর কথা হয়েছে? না। ভেবেছিল মানুষটার সাথে কথা বলে নিজেদের মাঝে কিছুটা সহজবোধ্যতা ফিরিয়ে আনবে, কিন্তু যেভাবে হ্যানাতে জবাব দিচ্ছে কথার আগেবে না ভেবে রুমের দিকে মুখ ঘোরালো। আগামীকাল থেকে ভার্সিটি যেতে হবে, এক্সামের ডেট পড়েছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। গত 15 দিন এসবের চক্করে নিজেকে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ পৃথক করে রেখেছিল। পেছন থেকে ইমরান ডাকলো, দাঁড়াও। বলুন। কথা আছে। মোনা বেলকনির রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে বলল, শুনছি, বলুন। মানুষ দুয়েক নীরব থেকে বলল, আমি স্ত্রী হিসেবে তোমাকে মেনে নিতে পারছি না, এমন চিন্তা মাথায় এলো কি করে? মোনা একদম বিচলিত বোধ করেনি। কাট চটপটে জবাব দিল, না ভাবার কোনো কারণ নেই। বাবার কথায় বাধ্য হয়ে বিয়েটা করেছেন, বিরক্ত হয়ে দেশ ছেড়েছেন। বিয়ের পর থেকে স্বাভাবিকভাবে দুটো কথা বলেছেন। এখনো প্রাক্তন স্ত্রীর সাথে যোগাযোগ রেখেছেন। কারণ তো অনেক কটা বলবো। অন্যদিকে আমার ফুপি আপনার জন্য উম্মাদ, অথচ আমি এমনই একজনের নাম মাত্র স্ত্রী। বলুন তো, কবার দেহার মতো নিজের মনের অনুভূতি প্রকাশ করেছিলাম। যখন জানলাম আপনার স্ত্রীর সন্তান আছে, দূরেও সরে গেলাম। আমাকে স্বাভাবিক হওয়ার সময়টুকু দিতেন। আপনি যখন জানালেন ছেলে আছে, ভেবেছিলাম দুষ্টুমি করছেন। সালমা চাচি বলেছিল আপনার স্ত্রী নেই। স্ত্রী না থাকলে ছেলে আসলো কোথা থেকে? এই কথা ভাবাটা কি যৌক্তিক ছিল না? আমি কি করে জানবো আপনি ডিভোর্সি? আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসার শব্দের সাথে পরিচিত হতে পেরেছি যাকে আমি চলে যাবার পর। এখন মনে হলো আমি যাকে এতদিন বিরক্ত করেছি মানুষটা আমার সামনে নেই। এই অভিজ্ঞতা খুব খারাপ। ভেতরটা জ্বরে। মোনার দু চোখে জল। ইমরান অপলক তাকিয়েছে। কি জানি আজ নিজেকে নির্দোষ প্রমাণ করতে ইচ্ছে করছে না। বড্ড ক্লান্ত। দুদণ্ড সুখী তার কপালে নেই। মোনার থেকে চোখ সরিয়ে অন্তরিক্ষে তাকিয়ে বলল, তোমাকে মন থেকে আমার সহধর্মিণী হিসেবে মেনে নিয়েছি, এবং এই বাক্যটি আজ রাতের আকাশকে সাক্ষী রেখে বলছি। আমার জীবনে একমাত্র ব্যক্তিগত নারী সত্তার অস্তিত্ব এখন খুঁজে পাবে, তার সবটাই তোমাকে ঘিরে। আর কিছু বলার নেই। মোনা দুহাতে চোখ মুছছে। বুঝতে পারছে না কথাটিকে সত্য ভাববে না সান্ত্বনা। ইমরানের মনে কি আদৌ তার জন্য কোনো অনুভূতি কাজ করে? হঠাৎ ইমরান বলে উঠল, আমাদের মাঝে অদৃশ্য একটি দেয়াল আছে, সে দেয়াল কে ভাঙবে? মোনা নিশ্চুপ। মানুষটা উত্তরে আসে এখনো তাকিয়ে আছে। রুমের ল্যাম্পশেডের আবছা আলো বেলকুনিতে পড়েছে। কালো ফুল স্লিভ হাইনেক গেঞ্জিতে মানুষটাকে পরিপূর্ণ একজন লাগছে। চোখের চশমার সিলভার রিমটা চিকচিক করছে। মনে মনে ভাবছে, কেনই বা কাকন প্রেমে পড়বে না? দেখতে শুনতে বেশ। মনের ইচ্ছে করছে খোঁজা খোঁজা দাড়িগুলো চুয়ে দিতে। গলায় ভারী স্বর মনোযোগ বিচ্ছেদ ঘটালো, মোনালিসা, তুমি কি জানো আমার বাম পায়ে অনেক সেলাই আছে, সার্জারি করা? মোনালিসা সম্বোধন ইদানিং শোনাই যায় না। হঠাৎ শুনে বেশ ভালোই লাগলো। উত্তর করল, না তো। ইমরান চেয়ারে বসে মোনাকে ইশারে দিয়ে বসতে বলল। একটু এগিয়ে এসে মোনা চাদর দিয়ে ওর মাথায় ঘোমটা টেনে দিল, যাতে করে ঠান্ডা বাতাস কানে না লাগে।
নিজের মাথায় হুডি চেপে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অ্যাক্সিডেন্টে পা ভাঙে, এই ভাঙা পা নিয়ে ঈশানকে বড় করেছি। ওর 6 মাসের সময় বাবা আমাকে মেনে নিয়েছিল। কাকন ততদিনে আমাদের বাবা ছেলেকে ফেলে চলে যায়। মিথ্যে মামলায় বাবাকে ফাঁসিয়ে দেউলিয়া করা হয়।